পদ্মর স্বামী যখন তাকে জিজ্ঞেস করেছিল, আমার দ্বিতীয় বিবাহ নিয়ে তোমার কি মতামত পদ্ম, তখন পদ্ম এক বাক্যে উত্তর দিয়েছিল, করে নিন বিয়ে। সেদিন প্রিয় স্বামী অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল স্ত্রীর মুখপানে। তার দু চোখে বিস্ময় ছিল না, ছিল না কোনো অবিশ্বাসের ছাপ। নিষ্পাপ মুখ নিয়ে চেয়েছিল সে, তারপর চলে গিয়েছিল। চলে যাওয়ার আগে কিচ্ছুটি বলেনি। ওই দিনের পর থেকে আর স্বামীর সাথে তার কথা হয়নি পদ্মর। ওটাই ছিল শেষ কথা। আজ প্রায় কয়েকদিন হলো দেখা হয়, দৃষ্টি বিনিময় হয়, হৃদয়ে দহন হয়, কিন্তু মুখে কোনো কথা ফোটে না। পদ্ম ভাবে মানুষটা কেনই বা এখন কথা বলবে তার সাথে। কিছুদিন পর মানুষটা নতুন বিয়ে করতে চলেছে। সে তো এখন মানুষটার কাছে একটি অবহেলার জিনিস ছাড়া কিছুই না। তার সাথে কথা বলার মন কি আর এখন আছে মানুষটার? কথাটা মনে উঠতে পদ্মর হৃদয় ভার হয়, নেত্র হতে জল ঝরে। পদ্ম আর তাহিরের বিয়ে 7 বছর পূর্ণ হয়ে 8 বছর চলছে। যখন বিয়ে হয়ে পদ্মর বয়স মাত্র 14 বছর। পদ্মর জন্ম সময় পদ্মর মা মারা যায়। পদ্মর বাবা এ নিয়ে মেয়েকে অলক্ষী মনে করেন, রাগান্বিত হন সদ্য ভূমিষ্ঠ হওয়া মেয়ের উপর। রাগ করে বাড়িও ছাড়েন। এরপর আর কোনো হদিস পাওয়া যায় না তার। পদ্ম বড় হয়েছে দাদা দাদির কাছে, অবহেলা অযত্নে বেড়ে ওঠা তার। কে জানতো আফজাল হাওলাদারের দৃষ্টি এসে অবহেলা অযত্নে বেড়ে ওঠা কিশোরীর উপরেই পড়বে। তিনি কি দেখে যেন ছেলের বউ করার জন্য পদ্মকে পছন্দ করেছিলেন। হয়তো পদ্ম লাবণ্যময়ী রূপের অধিকারী হওয়াতেই পছন্দ করেছিলেন। তিনি পদ্মকে ছেলের বউ করে নেওয়ার জন্য প্রস্তাব পাঠালেন পদ্মর দাদা দাদির কাছে। দাদা দাদির কাছে পদ্ম ছিল একটা বোঝা স্বরূপ। এই বিয়েকে বিতাড়িত করতে পারলেই তারা মুক্ত এবং চিন্তা স্বাধীন। আর যখন প্রস্তাবটা এলো বড়ঘর থেকে, তখন তার কোনো কথাই নেই। আফজাল হাওলাদারের কাছ থেকে প্রস্তাবটা পেয়ে তারা খুশিতে গদগদ হলেন। আফজাল হাওলাদারের পারিবারিক অবস্থা অনেক ভালো। বিষয় সম্পত্তি আছে বিপুল পরিমাণ। এমন ঘর থেকে বিয়ের প্রস্তাব পাওয়া ভাগ্যের ব্যাপার। যখন তারা নিজ থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তখন এই প্রস্তাব হাতছাড়া করা মোটেই ঠিক কাজ হবে না। পদ্মের এত কম বয়সে বিয়ে করার মন ছিল না, কিন্তু তার মতের উপর যে কোনো গুরুত্ব নেই সেটাকে সে খুব ভালো করেই জানে। বিয়েতে অমত করলেও কোনো লাভ হতো না, তাই মনে মনে বিয়ে না করতে চাইলেও মুখে সে না শব্দটি উচ্চারণ করেনি। বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলে জীবন কিছুটা সুখের হলেও হয়তো হতে পারে। বিয়ের আগে স্বামীর মুখশ্রী দেখার সুযোগ হয়নি পদ্মর। দেখা হওয়ার সময় ছিল, চাইলে মানুষটা দেখা করতে পারতো তার সাথে, কিন্তু করেনি। স্বামীর মুখ দেখেছিল একেবারে বাসর ঘরে। দুপুরের একশটা আলসে রোদের নির্জন দ্বিপ্রহরে পদ্মর মানসপটে হঠাৎ করে দূর অতীতের সুপ্ত মুখস্মৃতিটা হুড়মুড় করে উঠল। স্মৃতির পাতায় গাঢ় লেপন ফেলে আছে ওই রাত। সে লাল বেনারসি পরে বসেছিল। কাঁচা ফুলের গন্ধে ভাসছিল পুরো কক্ষ। তার বুক ছিল দুরু দুরু। শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকে বক্ষে তার এমন সময় শুরু হয়েছিল যে যা বলার মতো না। ভয় আড়ষ্টতায় অন্তর গাঢ় হয়েছিল। একটু পরে সে স্বামী নামক ব্যক্তিটার সাক্ষাৎ পেতে চলেছে, যে ব্যক্তিটাকে সে এক সেকেন্ডের জন্য এর আগে দেখেনি। পদ্মর হৃদয় ছটফট করছিল। এমন মুহূর্তে তার জীবন আর কখনোই আসেনি। কক্ষের দরজা খোলাই ছিল। হঠাৎই খোলা দরজা দিয়ে একজন সুঠাম দেহের মানুষের আগমন। পদ্ম দম বন্ধ হয়ে এলো ওই মুহূর্তে। কয়েক মুহূর্ত পদ্মর অন্য কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে ব্যস্ত ছিল নিজেকে মানাতে। তার ভিতরটা ক্রমশ জড়সড় হয়ে আসছিল। সাহস নামে যে জিনিসটা আছে সেটা চুপসানো বেলুনের মতো নেতিয়ে পড়েছিল একেবারে। তাহের খাটের পাশে থাকা একটা টুল টেনে বসলো। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল বধূবেশী মেয়েটার দিকে। ঘুমটার কারণে মেয়েটার ভয়ে থমথমে মুখটা দেখতে পাচ্ছে না, কিন্তু সে বেশ উপলব্ধি করতে পারছে মেয়েটার ভাবগতিক। মনে মনে হাসি পেল আর। কত ছোট একটা মেয়েকে বধূ বেশে বসে আছে তার ঘরে। 11 বছরের ছোট তার। তাহিরের হাসি ঠোঁটে উপচে পড়তে চাইলে সে কোনো রকম চেপে নিল সেই হাসি। আরো কিছুক্ষণ নীরবতার পর বধূ বেশে কিশোরী মেয়েটির উদ্দেশ্য বলল, আসসালামু আলাইকুম। পুরুষালী কণ্ঠের বিশুদ্ধ সালামের ধ্বনি শুনে পদ্মর গলা শুকিয়ে যায়। হৃদকম্পন বেড়ে গেল আরো কয়েক গুণ। মুখমণ্ডল ঘামতে লাগলো। চাইছে সালামের উত্তরটা দিতে, কিন্তু গলার কাছে কঠিন ভাবে কিছু একটা বেঁধে আছে, যেটা গলা থেকে স্বর বের হতে দিচ্ছে না। শত চেষ্টা করেও ব্যর্থ হলো পদ্ম সালামের উত্তর দিতে। গলা দিয়ে সামান্য একটু আওয়াজও বের হলো না তার। তাহির বলল, কেউ সালাম দিলে সালামের উত্তর দিতে হয়, জানো না সেটা? তাহিরের কথায় পদ্মর ভিতরটা আরো চুপসে গেল, কাছুমাছু হয়ে গেল ভয়ে। এবারও সে নির্বাক রইল। তাহির প্রশ্নের উত্তর পেল না। পদ্মের এমন অভিপ্রায় দেখে তার কেবলই হাসি পেতে লাগলো, কিন্তু সে হাসল না। প্রসঙ্গে পাল্টে বলল, আমি তাহির হাওলাদার, তোমার স্বামী। চেনো আমাকে? পদ্ম একটু থমকালো। তাহিরের প্রশ্নটা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করলো। এটা আবার কেমন কথা, কেমন প্রশ্ন?
কথাটায় বড় ধরনের একটা গরমিল উপলব্ধি করতে পারল হলো তার। কি ব্যাপার? এত চুপচাপ কেন তুমি? কোনো কথা বলছো না কেন? পদ্ম থেকে আবারও কোনো সাড়া পাওয়া গেল না। তাহির ক্ষুদ্র একটা নিঃশ্বাস ত্যাগ করে বলল, আচ্ছা ঠিক আছে, কথা না হয় নাই বলো। ঘোমটাটা সরাও, দেখি তোমায়। দেখতে ঠিক কেমন তুমি? পদ্ম তাহিরকে এর আগে না দেখলেও তাহির ঠিকই দেখেছে পদ্মকে, কিন্তু এখন এমন ভাবে বলল যেন ওকে ও দেখেইনি এর আগে কখনো। তাহিরের এই কথায় পদ্ম লজ্জা পেয়ে যায়। সলজ্জ মুখখানিতে ছড়িয়ে পড়ল লজ্জার লাল প্রভা। তাহের পদ্মর এমন মৌন আচরণে একটু অধৈর্য অনুভব করলো। টুল ছেড়ে খাটের উপর এসে বসলো সে। পদ্মর মুখের উপর পড়ে থাকা ঘোমটার পর্দাটা নিজেই সরিয়ে দিল। পদ্মর নত মুখটা তখন আরো নত হয়ে এলো। তাহের ওই লাবণ্যময়ী মুখখানিতে চেয়ে থাকে বলল, মাশাআল্লাহ, তুমি দেখতে তো খুবই সুন্দর, কিন্তু তোমার আচরণ এমন কেন অসুন্দর? গুরুজন একাই শুধু কথা বলে যাচ্ছে, অথচ তুমি তার কথা তো হুহা পর্যন্ত করছো না। তুমি তো খুব বেয়াদব আছো। পদ্মর মুখ কয়লা বর্ণ ধারণ করল, মুখ শুকিয়ে একটুখানি। তাহির ওই মুখ দেখে হেসে ফেলল, প্রশ্ন করল, নাম কি তোমার? পদ্ম জবাব দিল না, তবে মানুষটাকে কেমন যেন মনে হচ্ছে তার। নিজের বউয়ের নাম কি সে জানে না? অবশ্যই জানে। তাহলে আবার কেন নাম জানতে চেয়ে প্রশ্ন করলো? মানুষটা যেন একটু বেশি পটপটে। কি হলো, নাম বলবে না তোমার? আসার পর থেকেই দেখছি তুমি চুপচাপ, কাহিনী কি? তুমি কি কথা বলতে পারো না? তুমি কি বোবা? পদ্ম যেরকম ছিল ঠায় সেরকমই বসে আছে। তাহির ওর নীরবতা দেখে বলল, যাক, শেষ পর্যন্ত একটা বোবা মেয়েকে বিয়ে করলাম আমি। তো বোবা মেয়ে, বলো তো দেখি, স্বামী পছন্দ হয়েছে তোমার? এই কথা শুনে পদ্মর লজ্জায় মরে যায় যে অবস্থা হলো। সে বেশ বুঝতে পারল লোকটার মুখে কোনো কথাই আটকায় না। লোক ঠোঁটের কোণে লজ্জা টানা একটা হাস্য ভাব ফুটে উঠল পদ্মর। তাহের তা লক্ষ্য করে বলল, বোবা মেয়ে দেখছি লজ্জাও পেতে জানে, বলে মৃদু হাসল। কিছুক্ষণ নীরবতায় গেল। পদ্ম মুখ নত করেই বসে আছে। তাহের অন্যমনস্ক হয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল। হঠাৎই বলল, তোমার নাম পদ্ম, তাই না? প্রশ্নটা করতে করতেই পদ্মর দিকে তাকালো। পদ্ম হ্যাঁ সূচক মাথা নাড়ল। কে রেখেছে এই নাম? উত্তর দিবে এবার, না হলে কিন্তু ঠাঁটি একটা চড় মারব। তাহিরের কথায় দাঁড়ালো তেজে পদ্ম কেঁপে ওঠে। নত মাথাটা অগত্যায় সোজা হলো তার। কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, দাদি। হুম। ঈষৎ মাথা দোলাতে দোলাতে উচ্চারণ করলো তাহের, আমাদের বাড়ির পিছনে একটা পদ্ম পুকুর আছে, যাবে সেখানে? পদ্ম তাকিয়ে রইল। তার মৌনতা দেখে বোঝা গেল সে যাবে। ওই রাতে তাহের পদ্মকে পদ্মপুকুর ঘাটে নিয়ে এসেছিল। সময়টা ছিল শরৎকাল। অনেক পদ্ম ফুল ফুটেছিল পুকুর জলে। আকাশের চাঁদ, পরিবেশ ছিল জ্যোৎস্না মাখা। ছাদের আলো থলথল করছিল পুকুরের জলে। তাহের বলল, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট পদ্ম। ও, পদ্ম ছোট করে উচ্চারণ করল, আমি তোমার থেকে কত বছরের বড় তুমি জানো? পদ্ম স্বামীর মুখের দিকে তাকালো। চাঁদের আলোয় স্বামীর শ্যামবর্ণের মুখটা সহসাই আপন মনে হলো তার। মুখ দেখে যেন অনুমান করছে বয়সের পার্থক্যটা। বলল, 15 বছরের? তাহে তখন হেসে বলল, হুম, 11 বছরের। পদ্মর মস্তক নত হয়ে এলো আবারও। সঠিক উত্তরটা দিতে পারলো না বলে মন খারাপ হলো। তাহেরের কণ্ঠ শুনতে পেল আবারও, পদ্ম নামের মেয়ের কাছে পদ্মফুল না থাকলে কেমন লাগে বলতো? বড্ড বেমানান লাগছে দেখতে, তাই না? বলে সে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। জলের নিচে চলে যাওয়া সিঁড়ির ধাপে দাঁড়িয়ে হাত বাড়িয়ে একটা পদ্ম ফুল তুলল। কষ্ট হয়েছে ফুলটার নাগাল পেতে। 3টে ফুলই গাঁটের কাছেই ছিল, বাকি সব ফুল দূরে দূরে। ফুলটা নিয়ে তাহের ফেরত এলো পদ্মর কাছে। ছোট প্রাঞ্চল হাসির রেখাপাত গটিয়ে ফুলটা পদ্মর দিকে বাড়িয়ে দিয়ে বলল, পদ্ম বিবির জন্য পদ্ম ফুল উপহার, গ্রহণ করো বিবিজান। পদ্ম 2 গাল বেয়ে উষ্ণ জলের ধারা গড়িয়ে পড়ল। স্মৃতিরা হালকা হয়ে মিলিয়ে গেল বাতাসে। পদ্ম চোখের জল মুছে নিল। এই মুহূর্তে সে সেখানটাতে বসে আছে, পদ্ম পুকুর ঘাটে। পুকুর জলে ফুটে আছে লাল পদ্মরা। এটাও শরৎকাল। এক শরতে বিয়ে হয়েছিল তাদের, আর এক শরতে আবারও বিয়ে করতে চলেছে তার স্বামী। পদ্ম পুরোনো দিনের জীবন সম্পর্কে ভাবতে লাগলো। বিয়ের পর জীবন তো সুন্দরী ছিল, সুখেরই ছিল। শ্বশুরাব্বা পছন্দ করে বাড়ির বউ করে এনেছিল তাকে, আদর যত্নে রেখেছিলেন। যদি কখনো প্রশ্ন ওঠে পদ্ম দেখা সবচেয়ে আদর্শ মানুষটাকে, তাহলে পদ্ম চোখ বন্ধ করে উত্তর দিবে তার শ্বশুরাব্বা।
আফজাল হাওলাদার শাশুড়ির কাছ থেকে ভালোবাসা পায়নি পদ্ম। শাশুড়ি ভেবেছিলেন খানদান বংশে বিয়ে করাবেন। আফজাল হাওলাদার পদ্মকে ছেলের বউ করার জন্য পছন্দ করলেন। ফিরোজা বেগম ভেবেছিলেন ছেলে এই বিয়েতে মত দেবে না, কিন্তু সেখানেও তার ভাবনার জোর খাটল না। তাহের প্রথমে মেয়ে ছোট বলে বিয়েতে অমত করলেও পরে আর মত দেয়। বিয়েটা হয়ে যায়। কিছু করার থাকে না ফিরোজা বেগমের। শাশুড়ির ভালোবাসা না পেলেও এখানে খারাপ জীবন কাটছিল না পদ্মর। শাশুড়ির বাধ্য হলেও পদ্মর সাথে ভালো আচরণ করতে হতো। তার মাঝে ধীরে ধীরে বোধহয় একটু একটু মায়াও জন্মে নিচ্ছিল পদ্মর জন্য। কিন্তু একটা জ্বর সেই মায়ের খুঁটিও নাড়িয়ে দিল। পদ্মর জীবনে তখন থেকে একটু একটু করে বিষাদ ঢুকে পড়েছে। যখন তার শ্বশুর মারা যায়, শ্বশুর মারা গিয়েছে আজ প্রায় 1 বছর হলো। শ্বশুর মারা যাওয়ার পর যেন শাশুড়ি একটু রুক্ষই হয়ে উঠল পদ্মর প্রতি। খিটখিটে আচরণ করত। এটা প্রকাশ হওয়ার পর কত লোকের কত কথা শুনতে হয়েছে পদ্মকে। কত যে অশ্রু বিসর্জন দিয়েছে সেটা শুধু সেই জানে। তাহের জানে না। সেও অনেক কিছুই জানে না। তাহের অবশ্য মা হতে পারবে না এই বিষয় নিয়ে কখনো কিছু বলেনি তাকে। একটা মাস থমথমে পরিবেশের মধ্য দিয়ে কেটে গিয়েছিল। ঝামেলা যত শুরু হলো ওই 1 মাস পর। তাহেরের মা, ভাই, ভাবি, চাচির পরিবার সবাই মিলে তাহেরকে বুঝ দিতে লাগলো পদ্মকে তালাক দিয়ে নতুন একটা বিয়ে করার জন্য। তাহির এটা শুনে রেগে যায়। ঝগড়াঝাটি কথা কাটাকাটি চলল অনেকদিন। তাহির কিছুতেই পদ্মকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করবে না। কিন্তু হঠাৎ কি যেন হলো তাহিরের। সময় যত যাচ্ছিল পদ্ম বুঝতে পারছিল তাহিরের মত পরিবর্তন হচ্ছে। হয়তো তাহির বুঝতে পেরেছে একটা সন্তান জীবনের অতি প্রয়োজনীয় সম্পদ। এজন্যই হয়তো সে দ্বিতীয় বিয়ে করার জন্য মনস্থির করলো। পদ্ম এই ব্যাপারে নিশ্চিত হয়েছিল যখন তাহি তাকে জিজ্ঞেস করছিল, আমার দ্বিতীয় বিয়ে নিয়ে তোমার মতামত কি পদ্ম? মানুষটা যদি দ্বিতীয় বিয়ে করার মন না থাকতো তাহলে কি জীবনে এমন প্রশ্ন করতো স্ত্রীর কাছে? কিন্তু তাহির তার ধারণার কিঞ্চিৎ পরিবর্তন এনেছে। তাহির বিয়েতে মত দিয়েছে ঠিকই, কিন্তু তাকে ডিভোর্স দেয়নি। তাহিরের পরিবার এই বিষয়েও খেপে যায়। এই মেয়েকে ঘরে রাখার কি আছে? নতুন বিয়ে তো করছেই। তাহির সকলকে সাফ জানিয়ে দিয়েছে পদ্মকে সে কিছুতেই ডিভোর্স দিবে না। এই নিয়ে আর একটা কথাও হলো না বাড়িতে। পরিবারের লোকেরা এরপর আর কিছু বলার সাহস পায়নি। ছেলে যে দ্বিতীয় বিয়েতে মত দিয়েছে এটাই অনেক। পদ্ম বসে বসে অনেক কিছুই ভাবছিল। ভাবনা স্থিতিশীল হলো কারো আগমনে। সে না দেখেও বুঝলো এটা তাহের। অন্তঃকরণ কান্নার সুর ধরছিল যেন। পদ্ম থামিয়ে দিল সেই করুণ দৌড়নি। বসা থেকে উঠে দাঁড়ালো দ্রুত। পিছন ফিরতে স্বামীকে দেখলো। পদ্ম আর দাঁড়াতে চাইল না এখানে। সে চলে যেতে নিলে তাহের তার হাত ধরে ফেলে। থামা থামতে হলো তার। পিছনে তাকালো স্বামীর দিকে। স্বামীর মৌন অবস্থা বোঝার চেষ্টা করলো। মানুষটা কি কিছু বলতে চাইছে তাকে? না, কিছু বলল না মানুষটা। মানুষটা দু চোখে কিছু বলার নেই, কিন্তু মুখ নির্বাক। পদ্ম সময় নষ্ট করলো না। হাত ছাড়িয়ে চলে যায়। ফিরোজা বেগম বাড়ির উঠোনে দাঁড়িয়ে চেঁচামেচি করছেন। চেঁচামেচির বিষয় হচ্ছে পদ্ম ইদানিং কাজবাজ করছে না তেমন। পদ্ম ঘরের ভিতর বসে শুনছে শাশুড়ির ধারালো এক একটা কথা। কিছুই বলছে না। সবই সহ্য করে নিচ্ছে। কি বা বলার আছে তার? হৃদয় যেখানে এখন মৃতপ্রায় সেখানে কাজের প্রতি কারই বা মন থাকে? মানুষগুলো তাকে একটুও বোঝার চেষ্টা করছে না, একটুও না। এই বিশ্ব ভূখণ্ডে পদ্ম নিজেকে ভীষণ একলা এবং অবহেলিত অনুভব করছে। ঘরে দরজা বন্ধ করে রেখেছে সে। জানালা দাঁড়িয়ে উঠোনে দৃষ্টি রেখেছিল এতক্ষণ। সম্মুখে জানালা ছেড়ে পিছনে জানালা দিকে অগ্রসর হলো। তাহিরের কথা ভাবছে। মানুষটার কাছে আসলেই সে অবহেলার পাত্রী হয়ে গেছে। কই, তাহের তো কিছু বলল না নিজের মাকে। সে তো উঠানেই উপস্থিত ছিল। মায়ের কথার প্রতিবাদ কি করা উচিত ছিল না তার? পদ্মের হৃদয়ে অভিমান বশমীভূত হয়ে গেড়ে পড়ল। চোখের তারা চিকচিক করে উঠল অশ্রু। মনে মনে তাহিরের উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনার কাছে এতটাই অনীহার পাত্রী হয়ে গেছি তাহির সাহেব? প্রশ্নটা করতে হৃদয়ে খুব ব্যথার উপলব্ধি হলো। হৃদয়ে যেন ক্ষয় হতে শুরু করেছে। পদ্ম তাহির সাহেব শব্দ দুটো নিয়ে ভাবতে লাগলো। বিয়ের এত বছরও সে কখনো তাহিরকে কোনো কিছু বলে সম্বোধন করেনি। তাহের অথবা তাহের সাহেব ডাকতে তার কেমন যেন লাগতো, তাই কখনো ডাকেনি। একবার তাহিরকে জিজ্ঞেস করেছিল, আপনাকে আমি কি বলে ডাকবো? তাহের তখন উত্তর দিয়েছিল, পদ্মবিবির স্বামী বলে না হয় ডেকো। তাহেরের উত্তরে পদ্ম লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফুরিয়ে নেয়। মানুষটা এমন তেড়া বাঁকা কথা না বলে যেন সোজাসাপটা কথা বলতেই পারে না। তাহের পদ্মার লজ্জামাখা মুখখানি দেখে হাসে। সে বসে আছে খাটে, আর পদ্ম দাঁড়িয়ে। সে বসা থেকে দাঁড়িয়ে হাত দিয়ে পদ্মর মাথাটা নিজের বুকে টেনে নিল। কিশোরী পদ্ম স্বামীর প্রশস্ত বুকে ঠাঁই পেয়ে জড়সড় হয়ে গেল একেবারেই। তাহির বলল, এত লজ্জা কেন পাও তুমি পদ্ম? এরকম লজ্জা পেলে তোমার নাম তো পদ্মবিবি বাদ দিয়ে লজ্জাবতী রাখতে হবে।
আমাকে নাম ধরে ডেকো, তাহের অথবা তাহের সাহেব। তাহের বলে দেওয়ার পরও পদ্ম তাকে কখনো নাম ধরে ডাকতে পারেনি। মনে মনে অজস্রবার নাম ধরে ডাকার অনুশীলন করলেও মুখে তাহের শব্দটি কখনো ফোটাতেই পারেনি। পদ্মর ঠোঁটের কোণে সহসায় একটা সরল হাসির রেখাপাত ঘটল। বিষাদ মাখা সরল হাসিটা যেন একটু বেশি নয়নাপিরাম মনে হলো। মানুষের আনন্দের হাসির থেকে বিষাদ জড়িত হাসি বোধ হয় প্রকৃত অর্থে বেশি সুন্দর এবং মর্মাঘাতিক হয়। পদ্মর হাসির থেকে এই বিষয়টা উপলব্ধি করা গেল সহজেই। বিকেলে পদ্ম শাশুড়ি ঘর ঝাড় দিতে এসেছিল। স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য ঠিক করা মেয়েটিকে সে এর আগে দেখেনি, দেখার ইচ্ছেও জাগেনি মনে। কিন্তু আজ যেন তার মন কেমন করলো, খুব ইচ্ছে করলো মেয়েটিকে দেখতে। সে জানতো শাশুড়ির ঘরের টেবিলের ড্রয়ারের ভিতর মেয়েটির ছবি পাওয়া যাবে। সে ড্রয়ার খুলে ছবিটা খুঁজে বের করলো। খুব গভীরভাবে দেখতে লাগলো মেয়েটার ছবি। মেয়েটা তার মতো সুন্দর নয় দেখতে, চেহারা ধরনও তেমন আকর্ষণীয় নয়। পদ্ম নিবিড় দৃষ্টি বুলিয়ে চলল অনেকক্ষণ ধরে। মেয়েটার ছবির দিকে তাকিয়ে থাকাকালীন কষ্টের একটা সূক্ষ্ম রেখাংশ তীর তীর করে একটা বিশ্রী শব্দ তুলে তার হৃৎপিণ্ড ছিদ্র করে দিল। একরাশ হাহাকার জেগে উঠল বুকে। ছবির ওপর হাত বুলিয়ে গভীর গলায় বলল, কি ভাগ্যবতী গো তুমি। আরও হয়তো কিছু বলতো সে, হয়তো হৃদয়ে জমা কষ্টের ক্ষুদ্র একটা অংশ এই ছবির ভিতরে থাকা মেয়েটার কাছে সে এভাবেই প্রকাশ করত। কিন্তু তার আগে তার শাশুড়ি এসে পড়ল। পদ্ম ব্যস্ত হয়ে ছবিটা ঢুকিয়ে রাখলো ড্রয়ারে। ফিরোজা বেগম ঘরে ঢুকে পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে কটু স্বরে কয়েকটা কথা শোনালেন। পদ্ম চুপচাপে হজম করে নিল। তবে আজকে কান্না কান্না একটা বাঁক ফুটে উঠতে চাইছিল থেকে থেকে। পদ্ম কান্না চেপে বেরিয়ে এলো সেখান থেকে। ক্রন্দনের সাফা করুণ সুর ছাড়িয়ে পড়েছে পদ্মর পুরো গরময়। হৃদয়ে চলছে অসহ্যনীয় জ্বালা পড়ান। কেন এত কষ্ট হচ্ছে তার, কেন এত কাঁদছে সে। কাঁদতে তো সে চায়নি, একদমই কাঁদতে চায়নি। চেয়েছিল এক ফোঁটা চোখের জল জড়াবে না, তবুও অবাধ্য হয়ে চোখের জল এত অনর্গল কেন ঝরছে, কেন। বাহিরে চলছে বিয়ে উপলক্ষে উৎসব উৎসব আমেজ। ওই আমেজের কাছে তার এই কষ্ট কান্না কতই না তুচ্ছ। সেও অতি তুচ্ছ একটা প্রাণ এখন আর এই পৃথিবীর বুকে। পদ্ম দুই হাত দিয়ে বালিশটা আরো শক্ত করে আঁকড়ে ধরল। বালিশে মুখ লুকিয়ে লুকিয়ে ফুপিয়ে কাঁদছে। এই মুহূর্তে শ্বশুর আব্বার কথা ভীষণ মনে পড়ছে। শ্বশুর আব্বা বেঁচে থাকলে এই বিয়ে কখনোই হতো না, কখনো না, কিছুতেই সে হতে দিত না এই বিয়ে। পদ্ম আজ দেখছে তার স্বামীর পাশে লাল বেনারসি পরে একটা মেয়ে প্রবেশ করছে বাড়িতে। ওটা তার দেখা জীবনের সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল। নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল তাকে। স্বামীর পাশের ওই স্থানটা কোনো স্ত্রীকে অন্য কাউকে দিতে পারে, পারে না। পদ্মও পারছে না, কিন্তু তার সহ্য করতে হচ্ছে সব। সে সহ্য করতে বাধ্য। তার বারবার একটা কথা মনে হচ্ছে, তাই তাকে ভালোবাসিনি, সত্যি ভালোবাসিনি। যদি ভালোবাসতো তাহলে শুধুমাত্র একটা সন্তানের জন্য আরেকটা বিয়ে করতে পারতো না। যদি মানুষটা সত্যিকারের ভালোই না বেসে থাকে, তাহলে কেন এত ভালোবাসা দেখিয়েছিল, কেন করলো মানুষটা এমন। পরিবর্তন হয়ে গেছে প্রিয় স্বামী নামক ব্যক্তিটি, খুব পরিবর্তন হয়ে গেছে। ধীরে ধীরে বাহিরের উৎসব আমেজ কমতে গিয়ে পরিবেশ নীরব হয়ে এলো। কিন্তু ঘরের ভিতর পদ্মর কান্নার ধ্বনি নীরব হলো না। ঘরের বেজানো দরজাটা হাট করে খুলে যায়। ওই শব্দ পদ্মর কর্ণকুহরে প্রবেশ করে তাকে সচকিত করতে পারল না। পরিচিত আলতো এক কণ্ঠস্বরে তার জাগতিক চেতনা ফিরল, পদ্ম। চিরচেনা ডাকে পদ্মর কান্নার করুণ ধ্বনি যেন থমকে গেল। বালিশে গুজে রাখা মুখটা হালকাভাবে উঁচু করলো সে। তাহের অক্ষের কোল ডিঙিয়ে কষ্টের দ্বারা বহমান হতে শুরু করলো আবার। কেঁদে উঠল অন্তরাত্মা। হাত দিয়ে আঁকড়ে ধরল বালিশ। নিজেকে যথাসম্ভব সংযত করে নামলো বিছানা থেকে। অশ্রু মুছল না, এটা গোপন করার কিছু নেই। তাহেরের উদ্দেশ্যে বলল, আপনি এখানে কেন এসেছেন। তাহের এক পা এগিয়ে এলো, আবারও কোমল কণ্ঠে ডাক দিল, পদ্ম। দুজনের মাঝে অনেক দূরত্ব। ঘরে লাইট জ্বলছে না। চারপাশের আলো প্রবেশ করে ঘর মোটামুটি উজ্জ্বল করেছে। পদ্ম স্বামীর আঁখি জোড়া লক্ষ্য করল। মানুষটা চোখে ছলছল করছে, না করছে না। হৃদয় ভাঙনের সাথে সাথে মুখ বেঁকেও কান্না এলো পদ্মর। নিজেকে সামলে নিল পদ্ম। চোখের অশ্রু শব্দহীন বিসর্জন হচ্ছে। এমনই থাকুক। বলল, ওদিকে আপনার নতুন স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। আপনি নতুন স্ত্রী রেখে পুরনো স্ত্রীর সাথে কেন দেখা করতে এসেছেন। চলে যান, আমার সাথে দেখা করার কিছু নেই। আমি তো এখন পুরনোই, মূল্যহীন আপনার কাছে। আপনি চলে যান।
তাহের কাছে এগিয়ে এলো। পদ্মর কুসুম কোমল মুখটি দুই হাতে আলতো করে ধরে বলল, কে বলল তুমি পুরনো মূল্যহীন আমার কাছে? পদ্ম তাহেরের হাত সরিয়ে দিয়ে বলল, মিথ্যে ভালোবাসা আমাকে আর দেখাবেন না তাহের সাহেব। আমি দেখতে চাই না আপনার এমন ভালোবাসা। তাহের বৎসনার সুরেই বলল, মিথ্যে? পদ্ম মিথ্যে শব্দটার ব্যাখ্যা দিতে পারল না। কান্না ভেজা কণ্ঠে বলল, চলে যান, উনি অপেক্ষা করছেন আপনার জন্য। তাহের স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এটা নিয়ে কথা আর বাড়ালো না। পদ্মর কাছে থেকে আবারও একই কথা ভেসে আসলো, আপনি চলে যান। পদ্ম এই মুহূর্তে বুঝতে পারল না তাহেরের মন অবস্থা। শুধু দেখল মানুষটা ক্ষণকাল তাকিয়ে রইল তার দিকে। তারপর দৃষ্টি হতে দৃষ্টি সরিয়ে নিয়ে একটা ডোক গিলে আবারও তাকালো। তারপর হালকা মাথা দুলিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, যাচ্ছি, বলে চলে গেল তাহের। সে চলে যাওয়ার পর আবারও কান্নায় ভেঙে পড়ল পদ্ম। আজ অনেক দিন পর তাহিরের সাথে কথা হয়েছে তার। এতদিনে একটা কথাও হয়নি। কান্না চলল কিছুক্ষণ। ধীরে ধীরে সে নিজেকে সামলে নিল। জল লেপটানো চোখ এগিয়ে এসে দাঁড়ালো পিছনে জানালায়। এখান থেকে বাড়ির পিছন দিকটা দেখা যায়। পদ্ম পুকুরও। কয়েক মুহূর্ত পদ্ম পুকুরের দিকে অপলক তাকিয়ে থেকে দৃষ্টি দিল আকাশপানে। আকাশে উজ্জ্বল চাঁদ। আবার তাকালো পুকুরে। পুকুরে লাল পদ্ম। রাতটা একেবারে তারা তাহিরের বাসর রাতের কথা মনে হচ্ছে না। ওই পদ্মপুকুর ঘাটে কত স্মৃতি আছে তার আর তাহিরের, সুপ্ত মুখর স্মৃতি সব। অনেক কিছু মনে আছে পদ্মর, কেন যেন বলতে পারে না স্মৃতিগুলো। সময়টা বিয়ের প্রথম দিকে ছিল। বিয়ে হওয়ার কারণে পদ্মর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু শ্বশুর আব্বা চেয়েছিলেন পদ্মকে পড়ালেখা করাতে। তিনি একজন গৃহশিক্ষক রাখলেন পদ্মর জন্য। 1 মাস পড়েছিল সে শিক্ষকের কাছে। গৃহশিক্ষকের স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না। কেমনই যেন একটা দৃষ্ট ছিল তার পদ্মের ওপর, যা পদ্মর একদমই ভালো লাগতো না। পদ্ম ঘটনাটা একদিন তাহিরের কাছে বলল। তাহির শুনে তো ক্ষেপে গেল। পরদিন যখন গৃহশিক্ষক পড়াতে এলো তখন তাহির বকাঝকা করে বিতাড়িত করে দিল লোকটাকে। তাহির যে এত রাগারাগি করবে তা পদ্মর ধারণাই ছিল না। গৃহশিক্ষককে তো ভাগিয়ে দিল তাহির। এখন পদ্ম পড়বে কার কাছে? একজন মহিলা গৃহশিক্ষিকার সন্ধান করা হলো, কিন্তু পাওয়া গেল না। পরে সিদ্ধান্ত হলো তাহের পড়াবে পদ্মকে। প্রস্তাবটা তাহের নিজেই রেখেছিল। সন্ধ্যার পর তার কোনো কাজ থাকে না, সুতরাং পড়াতে অসুবিধা হবে না। রোজ সন্ধ্যা 7টায় পড়াতে বসে সে পদ্মকে। কিন্তু সমস্যা হলো পড়াতে বসলে তার আচরণ হয়ে ওঠে রাগী শিক্ষকের মতো। কোথাও একটু ভুল হলেই রেগে যায়, বকাঝকা শুরু করে। পড়ানোর সময় আবার একটা ব্যাতও সাথে নিয়ে বসে, যেন আসলে সে একজন শিক্ষক কেমন ভাব করে। তার এমন আচরণের জন্য পদ্ম আর তার কাছে পড়বে না বলে শুনতে পায়। সেই থেকে একটু সংযত হয় তাহের। পড়াতে বসার আগে পণ করে বসে, একদমই মাথা গরম করবে না। কিন্তু পড়াতে বসলে ওই যে সে রাগী শিক্ষক হয়ে যায়, মাথা গরম না করে একদমই পারে না। দেখা যাবে ব্যাট দিয়ে টেবিলে জোরে আঘাত করছে, সেই সাথে বকছে ছাত্রীর রূপে থাকা নিজ স্ত্রীকে। এমনই একদিন পড়াতে বসে খুব বকাঝকা করলো পদ্মকে। অঙ্ক ভুল করেছে পদ্ম। এত বকাঝকা এর আগে কখনো করেনি। যে সময় তাহির বকেছিল সেই সময় পদ্ম রাগ করে বের হয়ে যায় ঘর থেকে। মানুষটা একটু বেশি বেশি করে সব সময়। পদ্ম ওই দিন সিদ্ধান্ত নিয়ে ফেললো আর পড়বে না তাহিরের কাছে। আর রাগ করে এসে পদ্মপুকুর ঘাটে বসেছিল সে। অনেকক্ষণ পর তাহির এসেছিল তাকে মানাতে। এসে পদ্ম থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো ঘাটের উপর। বলল, এখানে এসে বসে রয়েছো কেন? ঘরে চলো। পদ্ম তার কথা কানেও তুলল না। তাহির বুঝলো মেয়েটা তার সাথে ভালোই রাগ করেছে। আমি কি করব? আমি কি তোমার সাথে রাগারাগি করতে চাই? আমি তো পড়াতে বসে খুব সুন্দর আচরণই করতে চাই, কিন্তু আমার মাথা তো নিজ থেকেই গরম হয়ে যায়। দোষটা কি এখন আমার? দোষটা তো আমার মাথার। আমার মাথার কাছে জিজ্ঞেস করো এখন কেন সে এমন করে। এসব কথা পদ্মর মন গলাতে সক্ষম হলো না। তাহের ব্যর্থতা অনুভব করলো। আদরে কণ্ঠে ডাকলো, পদ্ম। পদ্ম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। একেবারেই। তাহির নিকটে এসে এলো। আসতে পদ্ম ওদিকে সরে বসলো। তাহের আবার কঠিন গলায় বলল, কি ব্যাপার, তুমি ওইদিকে সরে যাচ্ছ কেন? পদ্ম কোনো উত্তর দিল না। তাহের আবারও কাছে এগিয়ে এসে বসলো। পদ্ম দূরে সরে গেল আবারও। তাহের রাগ অনুভব করে বলল, বাচ্চা মেয়ে বিয়ে করলে এই এক সমস্যা, এদের রাগ আসমান ছোঁয়া হয়। এখন কি বাচ্চাদের মতো করে তোমাকে বোঝাতে হবে যে সোনামণি রাগ করো না?
তাহেরের এই কথাটা একটু বেশি গায়ে লাগলো পদ্মর। তাহেরের দিকে তাকিয়ে বলল, আপনি এমন কেন? হ্যাঁ। তাহের একটু হোঁচট খেলো। কেমন আমি? আপনার কাছে পড়বো না আমি আর। তাহেরের সম্মানে জাগানো কথাটা আঘাত লাগলো। সে বলল, কেন পড়বে না? কি খুঁত আছে আমার মাঝে? আমি কি একজন শিক্ষক হিসাবে অযোগ্য? অযোগ্য কিনা আমি জানি না, তবে আপনি যোগ্য নন। আমি পড়বো না। আমি একজন শিক্ষিকা খোঁজার ব্যবস্থা করুন আপনি। ব্যবস্থা কি মুখের কথা? জানোই তো, এর আগে শত খুঁজেও পাইনি। খুঁজে না ফেলে নেই, তারপরও আমি আপনার কাছে আর পড়বো না। তুমি কি মুখ্য থাকতে চাও? আপনার কাছে পড়ার থেকে মুখ্য থাকাই অনেক ভালো। সম্মানে লাগা আঘাতটা আবার নিজের বিস্তৃতি ঘটালো। তাহের তখন বলে উঠল, বেয়াদব মেয়ে, স্বামীর মুখের উপর কথা বলছ? পদ্ম আর কিছুই বলল না। তাহের আবারও কাছে এগিয়ে এলেই পদ্ম দূরে সরে যাচ্ছিল। তাহের অমনি ওর এক হাত ধরে টান দিয়ে কাছে টেনে এনে ফেলল। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? সাথে সাথেই থাকো। এখানে জিনের অভাব নেই। রাত হলে হাজার কয়েক জিন ঘুরে বেড়ায় এখানে। সুন্দরী কোনো মেয়ে বসে থাকতে দেখলে একেবারে তুলে নিয়ে চলে যাবে। পদ্মর মনে হঠাৎই একটু ভয় ঢুকে পড়ল। গলা নিচু করে বলল, এখানে জিন আছে? হুম। আর তুমি জিনের সর্দারের কাছে বসে আছো এখন। পদ্মর মনে ভয় যেন কামড় দিল। মানে? তাহের পদ্মর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি একটা জিন পদ্ম, তোমার স্বামী না। তোমার স্বামী তো গড়ে, আমি হলাম একটা বদ জিন। পদ্ম চোখের তারায় ভয় চেয়ে গেল। বয়ার তো চোখ জোড়া মেলে একবার তাকালো তাহেরের দিকে। মনে প্রশ্ন জাগলো, এটা আসলেই তার স্বামী তো? প্রশ্নটা মনে জাগতে পদ্ম লাফ দিয়ে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে গেল বাড়ির ভিতরে। আস্তে আস্তে পিছনে শুনতে পেয়েছিল, আরে আমি তোমার স্বামী, আমি জিন নই। তাহিরের এই কথাটা মনে পড়তে হেসে উঠল পদ্ম। চোখের পানি শুকিয়ে গিয়েছিল। আবারও ভিজে উঠল চোখ। জোরে পড়ল টুপ করে। আসলে মানুষটার ভালোবাসা মিথ্যে ছিল না। মানুষটা পরিবর্তন হয়ে গেছে এখন, সাথে ভালোবাসাও। আকাশের দিকে তাকালো পদ্ম। আজ তার ইচ্ছে হচ্ছে ওই আকাশের সাথে মিলিয়ে যেতে। কিভাবে মিলিয়ে যাওয়া যায় আকাশের সাথে? পদ্ম চোখের জল মুছে নিয়ে সরে এলো জানালার কাছ থেকে। এসে আলমারি খুলল। আলমারি খুঁজে পদ্ম রঙা শাড়িটা বের করলো। শাড়িটার গায়ে যেন লাল পদ্মরই রং, সাদা লাল গোলাপের সংমিশ্রণ। শাড়িটা তাহের তাকে দিয়েছিল বছর খানেক আগে। দেওয়ার আগে বলেছিল পদ্মর জন্য পদ্ম শাড়ি নিয়ে এসেছি। কথাটা শুনে অবাক হয়েছিল পদ্ম, কিন্তু তাহের যখন শাড়িটা দেখালো তখন তার নিজেরই মনে হলো আসলে যেন এটা একটা পদ্ম শাড়ি। আজ এই পদ্ম শাড়িটা পরবে। পদ্ম পরনের কাপড় পাল্টে শাড়িটা পরলো, আয়নার সামনে এসে বসলো। তারপর মুখে পাউডার মাখলো, চোখে কাজল দিল, ঠোঁটে লিপস্টিক, হাতে পড়লো গোলাপি রঙের চুড়ি। হ্যাঁ, সাজলো সে। সাজতে সাজতে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবছিল। তাহে তো আর তাকে ভালোবাসে না। মানুষ বুঝ দিতে দিতে মানুষটাকে তার কাছ থেকে দূর করে দিয়েছে। যাও একটু ভালোবাসা আছে মনে, তাও নিঃশেষ হয়ে যাবে। বড় জোর কিছুদিন, এর বেশি না। একটা বাচ্চা হলে তো তাহের ভুলেই যাবে তাকে। পদ্ম নামের মেয়েটাকে একদমই চিনতে পারবে না তখন। হয়তো বলা যেতে পারে তাহে তাকে ভুলবে না, ভালোবাসবে। কিন্তু আসলে বাস্তবতা এমন নয়। বাস্তবতা হলো সে ধীরে ধীরে তাহেরের মন থেকে খসে পড়বে। পদ্ম ইতিমধ্যে উপলব্ধি করতে শিখে গেছে এটা। সে হাতের ছড়িগুলো নাড়িয়ে মৃদু জনজন করতে একটা শব্দ করে বলল, আপনি আমায় ভালোবাসেন না। আপনি ভালোবাসেন না তাহের। পদ্ম ঘর ছেড়ে বের হলো। আজ অনেক শখ করে সেজেছে সে। মাথায় টিকলি দিতেও বলিনি। আলতাটা 5-6 মাস আগে কিনেছিল, দেওয়া হয়নি। আজ দিল। খুব যত্ন সহকারে দিয়েছে। পদ্ম পুকুর ঘাটে এসে থামলো সে। জ্যোৎস্নার আলোয় কি অপূর্ব লাগছে পুকুরটা। ইচ্ছে করছে পদ্ম ফুলের মতো তারও জলে ভাসতে। সাঁতার জানে না বলে কখনো নামা হয়নি পুকুরে, কিন্তু পদ্ম সাহস পায়নি পানিতে নামতে। ছোটবেলা থেকে তার পানিতে নামতে ভয় হয়। পদ্ম আশেপাশে তাকিয়ে রাতের প্রকৃতিতে দু চোখ ভরে দেখল। প্রকৃতি আজকে এত সুন্দর লাগছে কেন? খুব সুন্দর না এই প্রকৃতি? এত গভীরভাবে তো আগে দেখা হয়নি। পদ্ম পিছন ফিরে বাড়ির দিকে তাকালো। বাড়ির মানুষগুলো কি করছে এখন? না,
সকলকে নিয়ে তার মাথা ব্যথা নয়, আসলে তার ভাবনায় তো শুধু তাহের। সে তীব্র অভিমান জড়ানো কণ্ঠে বলল, দ্বিতীয় বিয়ে করেছেন তাহের সাহেব। আপনি তো ভুলে যাবেন আমায়, একদম ভুলে যাবেন। আমার মুখটা দেখতেও একসময় খুব বিরক্ত লাগবে, আমি জানি তো লাগবে। আপনি কিন্তু আমাকে ভালোবাসেননি, না ভুল বললাম, অস্বীকার করব না। আপনি আমাকে ভালোবেসেছেন, কিন্তু এখন বাসেন না। যদি ভালোবাসতেন তাহলে দ্বিতীয় বিয়ে তো করতেন না। করতেন? হুম, কিছুতেই পারতেন না। অত ভালোবাসা দেখানো উচিত হয়নি আপনার। খুব কষ্ট পেলাম আপনার আচরণে। যে মানুষটা ভালোবাসতে শেখায়, সেই মানুষটা যখন কষ্ট পাওয়া শেখায় তখন সেটা খুব কষ্টের হয়। এই কষ্টের গভীরতা অনেক, পরিমাপ করা যায় না। এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। আপনার দেওয়া কষ্ট আমি হজম করতে পারলাম না। আপনাকে আমি খুব ভালোবাসি, খুব খুব ভালোবাসি বলেই আপনার মনে অন্য নারীর জন্য ভালোবাসা একদমই মানতে পারবো না। এতটা হিংসা আমি কাউকে করতে চাই না। ওই মেয়েটার তো আপনার কাছ থেকে ভালোবাসা প্রাপ্য, এটা তার ন্যায্য পাওনা। ন্যায্য কোনো কিছুতে হিংসা ব্যাপারটা বেমানান। আমি শুধু বলবো, আপনি এখন ভালোবাসেন না আমায়, ভবিষ্যতেও ভালোবাসবেন না, কিন্তু আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ভালোবাসবো। পদ্ম নিষ্পলক তাকিয়ে রইল অনেকক্ষণ বাড়িটার দিকে, তারপর চোখ ফিরিয়ে আনলো। এক ধাপ করে সিঁড়ি অতিক্রম করে নামতে লাগলো। একসময় পানির নিচে চলে যাওয়া সিঁড়িতেও পদচারণ করে ফেলল সে। কি শীতল পানির স্পর্শ, আবার অনেক শান্তিময়। দিনের আলো ফুটতে শুরু করেছে। পূর্বের আকাশে সূর্য আগমনে লাল বার্তা দিচ্ছে। পাখি ডাকছে, শীত শীত সমীরণ বইছে। অনেকে সালাত আদায় করা শেষ, অনেকে হয়তো আলসেমি করে এখনো বিছানায় পড়ে আছে ঘুমন্ত অবস্থায়। ফিরোজা বেগমের বোন শেফালি বেগম পুকুর ঘাটে পানি নেওয়ার জন্য বাড়ির পিছনে পুকুরে এলেন। তার হাতে বালতি, সিঁড়ি ভেঙে নামছিলেন। হঠাৎই চোখ পড়ল পুকুরের ওই প্রান্তে। যে দৃশ্য দেখলেন তাতে তার হাত পা ঠান্ডা হয়ে কাঁপন ধরল সারা শরীরে। হাতের বালতি পড়ে গেল। দু চোখে আতঙ্ক, গলায় গগন বিদারী চিৎকার করলেন, আল্লাহ গো! শেফালি বেগম ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন সিঁড়িতে। ওনার চিৎকারের শব্দ এত জোরে ছিল যে বাড়ির সকলের কর্ণকুহরে সে চিৎকারের শব্দ প্রবেশ করল। এমনকি যারা ঘুমিয়েছিল তাদেরও ঘুম ভাঙল। ভোরের নিস্তব্ধ পরিবেশের মাঝে পরপর কয়েকটা দরজা খোলার শব্দ, সেই সাথে কয়েকজনের উৎকণ্ঠা কণ্ঠস্বর। সবাই চিৎকার অনুসরণ করে পুকুর ঘাটে আসছে। সবার প্রথমে দৌড়ে এলেন তাহের ভাই, এরপরে উপস্থিত হলো ফিরোজা বেগম। তাহেরও ব্যস্ত হয়ে ছুটে আসে তৃতীয় স্থানে। ধীরে ধীরে সবাই উপস্থিত হলো পুকুর পাড়ে। ভয়ে থমথম মুখ সকলের, চোখে এখনো ভয়, যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে। তাহিরের হৃদয় ধারালো কিছুর আঘাত লাগলো, হাসপাস অনুভব করতে লাগলো। মনে মনে একটা শব্দে প্রতিদ্বন্দ্বিত হলো শুধু, না। পুকুরের লাল পদ্মের মাঝে আজ অন্যরকম একটা পদ্ম ফুটে আছে। ওই পদ্ম তাহিরের সবচেয়ে দামি। এই মুহূর্তে এসে তার সংশয়ে পড়তে হলো, ওই দামি পদ্ম থেকে কি একটা সন্তান বেশি মূল্যবান ছিল তার কাছে? তাহিরের হৃদয় ভাঙতে শুরু করলো। জলে ভেসে আছে তার পদ্ম, চক্ষু জোড়া জলে পরিপূর্ণ হয়ে উঠল। ক্ষীণ স্বরে বলে উঠল পদ্ম। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে জলে ভাসা পদ্ম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।